নমস্কার বন্ধুরা, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে 24শে জুলাই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেখানে যে সমস্ত পদগুলোর জন্য আবেদন করার কথা বলা হয়েছিল সেই নোটিফিকেশনটা কিন্তু এই মুহূর্তে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট উত্তর দিনাজপুর কিন্তু বাতিল করে দিয়েছে। তার পরিবর্তে সেখানে আবার একটা নতুন নোটিফিকেশন দিয়েছে, কারণ তারা বলেছে যে এর আগের নোটিফিকেশনে কিছু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক ছিল, সেই মিস্টেকটা শুধরে নিয়ে আবার একটা নতুন করে নোটিফিকেশন দিয়েছে। আমরা সেই নোটিফিকেশনটা নিয়েই এই ভিডিওটা, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা প্রথমে চ্যানেলটা ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশন শুরু হবে 27শে জুলাই 2024 থেকে সকাল 10:30 থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেওয়া রয়েছে 20 আগস্ট 2024 এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিস, অর্থাৎ ফি জমা দেওয়ার যে লাস্ট ডেট দেওয়া রয়েছে সেটা রয়েছে 20 আগস্ট 2024 তারিখ পর্যন্তই। এবং যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফর্ম সাবমিটের ক্ষেত্রে বা ফিস সাবমিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কমিউনিকেশন করা যাবে। একটা হেল্প ডেস্কের ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, সেই ইমেল আইডিতে ইমেল করলেই এবং যথাযথ প্রমাণ দিয়ে ইমেল করতে হবে যে কেন পেমেন্ট হচ্ছে না বা পেমেন্ট রিফ্লেক্ট কেন করছে না, সেগুলো দিয়ে জানালে অবশ্যই তারা কিন্তু সঠিক উত্তর দিয়ে দিবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা আগেও ছিল এখনও সে একই রয়েছে, উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এই ওয়েবসাইটগুলো ভিজিট করা যেতে পারে www.uttordinajpur.nic.in, www.calcutta.highcourt.gov.in অথবা northdinajpur.dcourts.gov.in। যেই পদগুলো আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই পদগুলো কিন্তু একই রয়েছে, অর্থাৎ টোটাল যে শূন্যপদ ছিল 74টা, সেই 74টা শূন্যপদই কিন্তু রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার যেখানে 2টো পদ শূন্যপদ ছিল, ইউডিসিতে ছিল 7টা, এলডিসিতে 32টা, প্রসেস সার্ভারে 6টা, আর গ্রুপ ডি অর্থাৎ পিওন, ফারাস আর নাইট গার্ড এখানে টোটাল 27টা রয়েছে। এবং কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলো পদ রয়েছে সেগুলো কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে এবং তাদের পে স্কেল অর্থাৎ কত টাকা করে বেতন দেওয়া হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং পুরো বেতনটাই কিন্তু দেওয়া হবে রোপা 2019 অনুসারে, রোপা 2019 অনুসারে কিন্তু বেতনটা দেওয়া হবে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এরপর যেটা আগের বারও যেমন বলা ছিল যে ইংলিশ স্টেনোগ্রাফার, এলডিসি আর ইউডিসি এদের ক্ষেত্রে অ্যাজ এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষা সেটা কিন্তু দেওয়া যাবে। এবং যারা পিওন, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, যে নাইট গার্ড, ফারাস এই যে পদগুলোর জন্য আবেদন করবেন তারা কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারবে। ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে যে কোনো ডিসিপ্লিনে, এবং সাথে অবশ্যই 6 মাসের একটা সার্টিফিকেট কম্পিউটার কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেশন সম্পর্কে যথেষ্ট নলেজ থাকতে হবে এবং 40টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। এজ লিমিট দেওয়া রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 32, ওবিসি আর এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 35 বছর আর এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 37 বছর। ইংলিশ স্টেনোগ্রাফার এখানে বলে দেওয়া হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং অবশ্যই কম্পিউটার সম্পর্কে নির্দিষ্ট নলেজ থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। আর টাইপ রাইটিংয়ে 40টা ওয়ার্ড পার মিনিট আর শর্ট হ্যান্ডে 80টা ওয়ার্ড পার মিনিট, 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এজ লিমিট দেওয়া রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 32 বছর ম্যাক্সিমাম, ওবিসি আর এসসি ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 35 এবং এসটি ক্যান্ডিডেটের জন্য রয়েছে 37। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বলে দেওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য, সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার ট্রেনিংয়ের একটা কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেশন সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে এবং অবশ্যই তাকে টাইপিং টেস্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে তার জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট করা হচ্ছে 40 ইয়ার্স, ওবিসি আর এসসি ক্যান্ডিডেটদের জন্য 43 ইয়ার্স এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 45 ইয়ার্স। প্রসেস সার্ভার এদের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 8 পাস হতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং অবশ্যই আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 40, ওবিসি আর এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 43 আর এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 45 ইয়ার্স।
পিওন, নাইট গার্ড আর ফারাস এদের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া হচ্ছে 8ম শ্রেণী পাস হতে হবে এবং এজ লিমিটের যে ব্যাপারটা 40 বছর রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ওবিসি আর এসসির জন্য রয়েছে 43 আর এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 45 ইয়ার্স। যে সমস্ত ক্যান্ডিডেট মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তাদের জন্য কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন স্পোর্টস পারসনরা, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তাদের যে কম্পিটেন্ট অথরিটি রয়েছে যাদের কাছে সার্টিফিকেট শো করাতে হবে সেই কম্পিটেন্ট অথরিটির কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং যারা ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরিতে বিলং করেন তাদের জন্য কোথা থেকে কোন সার্টিফিকেট দিতে হবে সেটা ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ইসি ক্যান্ডিডেট অর্থাৎ এক্সটেমডেড যে ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্ট যাদের নামগুলো স্পন্সর করবে তাদের ক্ষেত্রেও কোন রকম ফিস দিতে হবে না। আর বাকি যারা ইসি ক্যাটাগরির মধ্যে পড়ে না অথচ কোনো রকম স্পন্সর নেই তারাও অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদের জন্য নির্দিষ্ট যে এক্সামিনেশন ফি রয়েছে সেই এক্সামিনেশন ফিটা কিন্তু তাদেরকে দিতে হবে। মোড অফ এক্সামিনেশন ইংলিশ স্টেনোগ্রাফার যে রয়েছে তাদের ক্ষেত্রে ফেজ 1-এর রয়েছে 100 নম্বরের কোশ্চেন থাকবে 1 মার্ক করে প্রতিটার জন্য এবং 1.5 ঘন্টা সময়, ফুল উত্তরের জন্য 0.5 করে কেটে নেওয়া হবে। এরপর রয়েছে ফেজ 2 অ্যান্ড ফেজ 3। ফেজ 2তে থাকছে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, ফেজ 3তে থাকছে 100 নম্বরের 10 মিনিটের মধ্যে ম্যানুস্ক্রিপ্ট একটা দেওয়া হবে, সেটা 40 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। ফেজ 2 আর ফেজ 3তে যারা কোয়ালিফাই করবে ফেজ 2 আর ফেজ 3 কিন্তু একই দিনে এক্সামিনেশনটা হবে। এরপর রয়েছে ইউডিসি দুটো ফেজ রয়েছে, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1-এ 100 নম্বরের কোশ্চেন থাকছে, সেখানে প্রতিটা 1 নম্বরের কোশ্চেনগুলো থাকবে ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের উপরে এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 এবং এক্সামটা নেওয়া হবে 1.5 ঘন্টা। আর ফেজ 2তে রয়েছে এটা মেন এক্সাম ডেসক্রিপটিভ টাইপ, এখানে 2 ঘন্টার এক্সাম নেওয়া হবে। ইংলিশের জন্য রয়েছে 100, ইংলিশের টপিক রয়েছে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন, আর বেঙ্গলিতেও 100, এখানে লেটার রাইটিং, ট্রান্সলেশন আর রিপোর্ট। মেন এক্সামের উপর ভিত্তি করে 1:3 অনুপাতে ক্যান্ডিডেটদের ডাকা হবে। এরপর রয়েছে পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এরপরেই কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে। এলডিসিতে দুটো ফেজ রয়েছে, ফেজ 1 ফেজ 2। ফেজ 1-এ 100 নম্বরের পরীক্ষা হবে, প্রতিটা কোশ্চেনের মার্ক 1, ফুল উত্তরের জন্য 0.5 কেটে নেওয়া হবে। এখানে সিলেবাস দেওয়া হয়েছে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক। ফেজ 2তে মেন এক্সামিনেশন, এখানে ইংলিশের 50 নম্বর, যেখানে টপিক রয়েছে ইংলিশে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন, আর বেঙ্গলিতে রয়েছে 50 নম্বর লেটার রাইটিং, ট্রান্সলেশন আর রিপোর্ট রাইটিং। মেন এক্সামের উপর ভিত্তি করে 1:3 অনুপাতে ক্যান্ডিডেটদের রাখা হবে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য। মেন এক্সামের নম্বর, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল প্যানেল গঠিত হবে। প্রসেস সার্ভার, এখানেও রিটেন এক্সাম নেওয়া হবে। অবজেক্টিভ টাইপের কী কী সিলেবাসে কিছু রয়েছে, অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং 100 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু 50টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক 2 করে এবং ফুল উত্তর দেওয়ার জন্য 0.5 নম্বর কেটে নেওয়া হবে। এখানে যারা পরীক্ষায় পাস করবে তাদের জন্য 25 নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এরপর পিওন, নাইট গার্ড আর ফারাস, এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মান 2 করে, ভুল উত্তরের জন্য 0.5 করে কেটে নেওয়া হবে। এখানে সিলেবাস দেওয়া রয়েছে বেঙ্গলি, জেনারেল, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স। যারা পরীক্ষায় পাস করবে তাদের উপরে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, তাদের জন্য 25 নম্বরের। আর সমস্ত কিছুর জন্য কিন্তু the appropriate authority or authorities shall have to discretion to fix qualifying marks in any or all test for different categories post mentioned above। অর্থাৎ অথরিটি কিন্তু ঠিক করবে কত নম্বরে পাস মার্ক, সেটা কিন্তু তারা ঠিক করবে। এরপর অ্যাপ্লিকেশন ফি, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি আর ইডব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 600 টাকা প্লাস ব্যাংকের যে চার্জ। ইউডিসির জন্য 600 টাকা, লোয়ার ডিভিশনের জন্য 500 টাকা, প্রসেস সার্ভারের জন্য 400 টাকা, পিওনের জন্য 300 টাকা। এবার এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফারদের দিতে হবে, যারা অ্যাপ্লিকেশন করবেন 300 টাকা, ইউডিসিতে 300 টাকা,
এলডিসিতে 250 টাকা, প্রসেস সার্ভারে 200 টাকা, আর পিওনে 150 টাকা। এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্লাস এর সাথে ব্যাংক চার্জ সেটা কিন্তু যোগ হবে। এসসি এসটি ক্যান্ডিডেট যারা অন্য স্টেটে, তারা কিন্তু এই স্টেটে এসসি এসটি ক্যান্ডিডেটের কোনো রকম ভ্যালুয়েশন পাবেন না, অর্থাৎ তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট ইসি ক্যাটাগরিতে পড়েন, অর্থাৎ এক্সট্রিম ক্যাটাগরিতে পড়েন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লেবার ডিপার্টমেন্ট যাদের নাম রেকমেন্ড করবে বা স্পন্সর করবে, তাদেরকে পরীক্ষায় কোনো রকম পরীক্ষার অ্যাপ্লিকেশন যে ফিস সেটা কোনো রকম দিতে হবে না। অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই north-dinajpur.dcogs.gov.in ফলো করতে হবে, সেখানে ইনস্ট্রাকশান এবং কী কী ইনস্ট্রাকশনের মধ্যে নিজের মোবাইল নাম্বার থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে, সফট কপি নিজের পাসপোর্ট সাইজের ফটো, যেটা ম্যাক্সিমাম ফাইলটা রয়েছে হবে 100 কেবি বেশি হওয়া চলবে না, এবং সিগনেচারের ক্ষেত্রেও তাই 100 কেবি বেশি হওয়া চলবে না সফট কপিতে। ইমেজ টাইপটা হতে হবে জেপিজি অর জেপিইজি ফরম্যাটে। বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হচ্ছে, অর্থাৎ এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ইসি সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম বলে দেওয়া হচ্ছে 200 কেবির মধ্যে হতে হবে। এবং যারা কোনো একটা চাকরি করছেন তারপরেও এখানে অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করতে হবে যদি সেটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে, এবং সেটার জন্য 200 কেবি। এবং অবশ্যই একটা ফটো আইডেন্টি কার্ড থাকতে হবে, যেটা ইস্যু বা গভর্নমেন্ট, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এবং নিজস্ব মোবাইল নাম্বার আর ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করা যাবে, বা কোনো রকম কোয়ারি থাকলে ওনাদের যে হেল্প ডেস্ক রয়েছে সেই হেল্প ডেস্কের ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, হেল্প ডেস্ক ডিকোড রিক্রুটমেন্ট ud@gmail.com, অথবা হেল্প ডেস্কের একটা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 9735212221। এটা সোম থেকে শনিবার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। টেকনিক্যাল কোনো সাপোর্টের জন্য এই হেল্প ডেস্কে কল করা যাবে। অ্যাডমিট কার্ড নির্দিষ্ট সময়ে কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকবে, কোনো রকম অ্যাডমিট কার্ড বাই পোস্টে পাঠানো হবে না, আর কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশানও কিন্তু নেওয়া হবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে লাস্টে জানিয়ে দিয়েছে, যে এর আগে দি ইনস্ট্যান্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সুপারসেডেডস অর ক্যান্সেল আর্লিয়ার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 10/DRC ডেটেড 24/7/2024, অর্থাৎ 24শে জুলাই 2024 যে নতুন একটা নোটিফিকেশান দেওয়া ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এখন যেটা বললাম এটাই হচ্ছে নতুন নোটিফিকেশান। এই নোটিফিকেশানের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ।